নমস্কার বন্ধুরা, আমি প্রেমা। বাংলা ভাষা ও সাহিত্যের ছাত্রী হওয়ার সুবাদেই বাংলা সাহিত্যের বিভিন্ন স্বাদের গল্প, উপন্যাস, কবিতা, নাটক পড়তে ও শুনতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে। আর 5টা সাহিত্যপ্রেমীর মতোই আমিও দিনের কিছুটা সময় বই পড়ে অথবা গল্প, কবিতা শুনে কাটাই। সামান্য কিছু নিজেও লেখালেখি করি। তবে যে জিনিসটা আমার সবচেয়ে প্রিয়, যা আমি দিনের বিভিন্ন কাজের সাথেই করি, তা হলো ইউটিউবে যত গল্পকথকরা আছেন তাদের গল্প পাঠ শুনি। এটা আমার নিত্য নৈমিত্তিক অভ্যাস বলতে পারেন। আর সেখানেই খুঁজে পাই আমারই মতো সাহিত্যপ্রেমী আপনাদের, যারা গল্প শুনতে এত ভালোবাসেন। আর তাই আপনাদের জন্যই আমার এই একটি গল্প পাঠের চ্যানেল করার কথা আমি ভাবি। আপনাদের অনুরোধ করব, কিছু সময় হাতে রেখে আমার কিছু গল্প পাঠ শুনুন। আমি চেষ্টা করব বাংলা সাহিত্যের অপার অমূল্য রত্নভাণ্ডার থেকে কিছু বাছাই করা গল্প আপনাদের শোনাতে। রোম্যান্স, রহস্য, ভৌতিক, সামাজিক বিভিন্ন স্বাদের গল্প শোনাতে আমি আসব গপ্পঝুলি নিয়ে। গপ্পঝুলির আজ প্রথম নিবেদন। আজকের গল্প প্রখ্যাত বাংলা ঔপন্যাসিক দীনেন্দ্র কুমার রায়ের ছোট গল্প অদ্ভুত প্রতিহিংসা। আমার চ্যানেলের প্রথম গল্পটি, তাই বাংলা সাহিত্যের এই মহান স্রষ্টার প্রতি শ্রদ্ধার্ঘ্য দানের মাধ্যমেই শুরু করলাম। সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন গপ্পঝুলি। শুরু হচ্ছে আজকের গল্প অদ্ভুত প্রতিহিংসা। মিস্টার F.W. গ্যালওয়ে কিছুদিন পূর্বে বিহারের কোনো জেলার পুলিশ সুপারিনটেন্ডেন্টের পদে নিযুক্ত ছিলেন। সেই সময় তাহার এলাকাস্থিত কোনো থানার ভারপ্রাপ্ত একটি মুসলমান দারোগা একটি হত্যাকাণ্ডের তদন্তের ভার পাইয়াছিল। এই দারোগাটি হত্যাকাণ্ডের যে সকল প্রমাণ সংগ্রহ করিয়াছিল, তাহা এরূপ অকাট্য যে সেই সকল প্রমাণে নির্ভর করিয়া জজ ও জুরিরা আসামির প্রাণদণ্ডের আদেশ দান করিতেন, এ বিষয়ে সন্দেহ ছিল না। কিন্তু মিস্টার গ্যালওয়ে স্বয়ং এই হত্যাকাণ্ডের তদন্তভার গ্রহণ করিয়া যেভাবে প্রকৃত অপরাধীর অপরাধ প্রতিপন্ন করেন, তাহা গোয়েন্দাগিরিতে তাহার অসাধারণ দক্ষতার পরিচয় সূচক। মিস্টার গ্যালওয়ে সম্প্রতি লন্ডনের কোনো প্রসিদ্ধ মাসিক পত্রিকায় এই হত্যা রহস্যভেদের যে বিবরণ লিপিবদ্ধ করিয়াছেন, পাঠকগণের মনোরঞ্জনের জন্য তাহার অনুবাদ নিম্নে প্রকাশিত হইল। এই বিবরণে মিস্টার গ্যালওয়ে নিজের ও পক্ষগণের নাম পরিবর্তন করিয়াছেন বটে, কিন্তু তিনি লিখিয়াছেন ঘটনার প্রত্যেক বিবরণ সম্পূর্ণ সত্য এবং তাহার কোনো কথা অতিরঞ্জিতও নহে। এই বিবরণে তিনি থানার ভারপ্রাপ্ত দারোগাকে মোহাম্মদ আলী এবং তাহার উপরওয়ালা পুলিশ সুপারিনটেন্ডেন্টকে অর্থাৎ নিজেকে মিস্টার রেনল্ডস নামে অভিহিত করিয়াছেন। মিস্টার গ্যালওয়ে লিখিয়াছেন, রামপ্রসাদ নামক একটি লোক কোনো গ্রামে বাস করিত। লোকটি বৃদ্ধ এবং তাহার জীবন শান্তিতেই অতিবাহিত হইতেছিল। তাহার জীবনে কোনো বৈচিত্র্য ছিল না এবং তাহার কোনো কার্যে কোনোদিন গ্রামবাসীদের মনোযোগও আকৃষ্ট হয় নাই। কিন্তু বৃদ্ধ বয়সে সে হঠাৎ নিহত হওয়ায় তাহার হত্যাকাণ্ডে গ্রামে তুমুল আন্দোলন আরম্ভ হইল। এই সময় গ্রামস্থ থানার কার্যভার যে দারোগার হস্তে ন্যস্ত ছিল, ধরিয়া লউন তাহার নাম মোহাম্মদ আলী। সে তরুণ যুবক, কর্তব্যনিষ্ঠ দারোগা বলিয়া তাহার সুনাম থাকিলেও পুলিশের জটিল কার্যে তাহার তেমন অভিজ্ঞতা ছিল না। যে সকল কর্মচারী পুলিশ বিভাগের নিম্নতর পদে নিযুক্ত থাকিয়া যোগ্যতা বলে দারোগার পদে উন্নীত হয়,
মোহাম্মদ আলী সেই শ্রেণীর কর্মচারী ছিল না। সে পুলিশ ট্রেনিং স্কুলে শিক্ষালাভ করিয়া একেবারেই পুলিশের সাব ইন্সপেক্টরের পদে নিযুক্ত হইয়াছিল। এজন্য পুলিশের কার্যের দ্বার দস্তুর তাহার জানা থাকিলেও কেতাবি বিদ্যার বাহিরে হাতে কলমে যে শিক্ষার প্রয়োজন তাহা সে আয়ত্ত করিতে পারে নাই, এবং মনুষ্য চরিত্র অধ্যয়নের সুযোগও সে লাভ করিতে পারে নাই। এই জন্য তাহার অধীনস্থ কর্মচারীরা অনেক সময় নিজের খেয়ালেই চলিত এবং তাহাকে যাহা বুঝাইত সে তাহার ত্রুটি ধরিতে পারিত না। মোহাম্মদ আলী হাতে কলমে কাজ করিতে গিয়ে দেখিল অপরাধীদের গ্রেপ্তার করা বড় কঠিন ব্যাপার। এজন্য পদে পদে তাহার চেষ্টা বিফল হইত এবং এইভাবে সে অকৃতকার্য হওয়ায় তাহার এলাকায় অপরাধের সংখ্যা ক্রমশ বাড়িয়া গেল। ইহাতে সে নিরুৎসাহ হইলেও কিছুদিন পরে তাহার হাতে এরূপ একটি কেস আসিল যাহার তদন্ত কার্যে সে দক্ষতার পরিচয় দিতে পারিবে বলিয়াই আশা করিল এবং উৎসাহের সহিত তদন্ত কার্যে প্রবৃত্ত হইল। একদিন প্রভাতে গ্রাম্য চৌকিদার থানায় আসিয়া দারোগা মোহাম্মদ আলীকে সংবাদ দিল, রামপ্রসাদ নামক একজন লোকের মৃতদেহ একটি কূপের ভিতর পড়িয়া থাকিতে দেখা গিয়াছে। সেই ব্যক্তি কূপে লাফাইয়া পড়িয়া আত্মহত্যা করে নাই। ইহার প্রমাণ এই যে তাহার মৃতদেহে আঘাত চিহ্ন দেখিতে পাওয়া গিয়াছে। সে কূপের ভিতর কয়েকদিন পড়িয়াছিল, কিন্তু সৌভাগ্যক্রমে কূপটি গ্রাম হইতে কিছু দূরে থাকায় গ্রামের লোকজনকে প্রায়ই সেই কূপের জল ব্যবহার করিতে হইত না। এই সংবাদ পাইয়া মোহাম্মদ আলী অবিলম্বে তদন্ত আরম্ভ করিল। তাহার পর সন্ধান করিতে করিতে সে যে সূত্র আবিষ্কার করিল তাহা হইতে তাহার সন্দেহ হইল সেই গ্রামেরই কোনো লোক বৃদ্ধকে হত্যা করিয়াছিল। পুলিশের কার্যে মোহাম্মদ আলীরও গুপ্তচর ছিল। সেই গুপ্তচরের নিকট সে জানিতে পারিল রামপ্রসাদের পরিবারবর্গের সহিত গ্রামস্থ আর একজন লোকের দীর্ঘকাল হইতে প্রবল বিরোধ চলিতেছিল। তাহার নাম ইমাম বক্স। সকল অবস্থা লক্ষ্য করিয়া ইমাম বক্স সম্বন্ধে দারোগার সন্দেহ দৃঢ়মূল হইল। একজন গ্রামবাসী শতপ্রবৃত্ত হইয়া সংবাদ দিল, প্রায় 2 সপ্তাহ পূর্বে 2 জন অপরিচিত ব্যক্তিকে ইমাম বক্সের ঘরে দেখিতে পাওয়া গিয়াছিল। আর একজন গ্রামবাসী দারোগার সঙ্গে দেখা করিয়া বলিল, সে একদিন রাত্রিকালে তাহার শস্যক্ষেত্র হইতে বুনো শুয়োর তাড়াইবার জন্য মাঠে যাইবার সময় দেখিতে পায় 3 জন লোক ইমাম বক্সের বাড়ির কাছে ঘুরিয়া বেড়াইতেছিল। সেই 3 জনের একজন যে স্বয়ং ইমাম বক্স ইহা সে হলপ করিয়া বলিতে পারে। গ্রাম্য চৌকিদার যে অত্যন্ত কর্তব্যনিষ্ঠ, রাত্রিকালে সে না ঘুমাইয়া সারা রাত্রি গ্রামের ভিতর চৌকি দিয়া বেড়ায়, ইহা প্রতিপন্ন করিবার জন্য সে দারোগাকে জানাইল সে পাহারায় বাহির হইয়া সেই 3 জন লোককেই দেখিতে পাইয়াছিল, কিন্তু রাত্রির অন্ধকারে তাহার মিশিয়া যাওয়ায় সে দীর্ঘকাল তাহাদের ওপর নজর রাখিতে পারে নাই। বিশেষত তখন পর্যন্ত কাহাকেও সন্দেহ করিবার কারণ না থাকায় সে তাহাদিগকে চিনিবারও চেষ্টা করে নাই। তবে এখন তাহার মনে হইতেছে তাহাদের একজনকে সে খোঁড়াইতে দেখিয়াছিল, কিন্তু সে কে তাহা কি রূপে বলিবে? ইমাম বক্স খোঁড়া ছিল, ইহা সকলেই জানিত। চৌকিদারের কথা শুনিয়া চূড়ান্ত সিদ্ধান্ত করিবার উপায় ছিল না, কিন্তু মোহাম্মদ আলী বুঝিতে পারিল চৌকিদারের এই বিবৃতি তাহার সিদ্ধান্তের অনুকূল। এই জন্য সে কর্তব্যানুরোধে ইমাম বক্সের ঘর খানা তল্লাশ করিল। অবশেষে সে ইমাম বক্সের গোশালায় প্রবেশ করিয়া চালের দিকে চাহিতেই চালের বাতায় একখানি লাঠি পাইল। লাঠিখানা রক্ত মাখা, লাঠিখানি বেশ ভারী এবং তাহা কাষ্ঠ নির্মিত, তাহার মধ্যে পিত্তল মণ্ডিত। এই লাঠি পাওয়ায় দারোগার ধারণা হইল ইমাম বক্সি প্রকৃত অপরাধী, কারণ গ্রামের 5-6 জন লোক এই লাঠি শনাক্ত করিল।
উহা ইমাম বক্সেরই লাঠি বটে। তাহারা সকলেই জানিত সেই লাঠি ইমাম বক্সের ভ্রমণের সঙ্গী। দারোগা এবার ইমাম বক্সের অপরাধ সম্বন্ধে নিঃসন্দেহ হইয়া তাহাকে গ্রেপ্তার করিয়া সদরে চালান দিল। মোহাম্মদ আলী শোণিত রঞ্জিত লাঠিখানা কাগজ দ্বারা মুড়িয়া সেই সঙ্গে সদরে পাঠাইয়া তাহার উপরওয়ালাকে অনুরোধ করিল, লাঠিখানাতে যদি অঙ্গুলি চিহ্ন থাকে তবে অঙ্গুলি চিহ্নের বিশেষজ্ঞ যেন রাসায়নিক পরীক্ষাগারে রসায়নবিদ দ্বারা পরীক্ষার ব্যবস্থা করা হয়। এই সকল কাজ শেষ করিয়া মোহাম্মদ আলী ঘটনার পরিণতির জন্য প্রতীক্ষা করিতে লাগিল। তাহার তদন্ত কার্য যে নিখুঁত হইয়াছিল এবং ইমাম বক্সের নিষ্কৃতি লাভের কোনো উপায় ছিল না, এ বিষয়ে সে নিঃসন্দেহ হইল। যথাসময়ে রামপ্রসাদের সব ব্যবচ্ছেদের রিপোর্ট মোহাম্মদ আলীর হস্তগত হইল। সেই রিপোর্ট পাঠে সে জানিতে পারিল কোনো ভারী ভোঁতা অস্ত্রের আঘাতে তাহার মৃত্যু হইয়াছিল। লাঠিতে যে অঙ্গুলি চিহ্ন আবিষ্কৃত হইল তাহা ইমাম বক্সেরই অঙ্গুলি চিহ্ন। সুতরাং ইমাম বক্স যে জালে জড়াইয়া পড়িয়াছে তাহা হইতে তার মুক্তিলাভের কোনো সম্ভাবনা রহিল না। গ্রামের জনসাধারণ দারোগার সহিত একমত হইয়া বেড়াইতে লাগিল। দায়রার বিচারে কি ফল হইবে বিচারের পূর্বেই তাহা বুঝিতে পারা গিয়াছে, ইমাম বক্সের ফাঁসি হইবে। এই বিষয়ে কাহারও সন্দেহ রহিল না। এত বড় একটা খুনের কিনারা করিয়া ফেলিয়াছে ভাবিয়া সাব ইন্সপেক্টর মোহাম্মদ আলীর আনন্দের সীমা রহিল না। এইভাবে আর দুই একটা হত্যাকাণ্ডের অপরাধীকে ধরিয়া দিতে পারিলে তাহার প্রমোশন অপরিহার্য, এ বিষয়েও তাহার সন্দেহ রহিল না। আর কয়েক বৎসর এইরূপ কৃতিত্ব দেখাইতে পারিলে সে বহু সিনিয়র দারোগাকে অতিক্রম করিয়া ইন্সপেক্টর এবং ইন্সপেক্টর হইতে পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট হইবে। পরে নববর্ষ দিনের গেজেট খুলিয়াই দেখিতে পাইবে সরকার তাহাকে খাঁ বাহাদুর খেতাবে বিভূষিত করিয়াছেন। সে মনের সুখে আকাশে কেল্লা নির্মাণ করিতে লাগিল। সে ইংরাজি ভাষা ভালো জানিত না, কিন্তু এত বড় একটা তদন্ত ব্যাপারে সে পুলিশের কর্তৃপক্ষকে তাহার ইংরেজি বিদ্যার দক্ষতায় চমৎকৃত করিবার জন্য তাহার মাতৃভাষার পরিবর্তে ইংরেজি ভাষায় শেষ ডায়েরি লিখিয়া সদর অফিসে পাঠাইয়া দিল। জেলা পুলিশের সুপারিনটেন্ডেন্ট মিস্টার রেনল্ডস তাহার সদর অফিসে ইমাম বক্সের বিরুদ্ধে আরোপিত অভিযোগ সম্বন্ধে গভীর চিন্তায় রত ছিলেন। তাহার বিরুদ্ধে যে সকল প্রমাণ সংগৃহীত হইয়াছিল সেই সকল প্রমাণ সম্বন্ধে আলোচনা করিতে করিতে তাহার মুখ গম্ভীর ও ভ্রু কুঞ্চিত হইল। তিনি সাব ইন্সপেক্টর মোহাম্মদ আলী প্রেরিত রিপোর্ট পুনর্বার পাঠ করিয়া তাহার তামাকের পাইপটা মুখ হইতে বাহির করিয়া টেবিলের উপর নামাইয়া রাখিলেন এবং সাব ইন্সপেক্টরকে লক্ষ্য করিয়া গাধা বলিয়া হুঙ্কার করিলেন। পুলিশ সুপারিনটেন্ডেন্ট রেনল্ডস যে বৃহৎ জেলার শান্তি রক্ষার ভার পাইয়াছিলেন, সেই জেলায় খুন জখম নিত্যই লাগিয়া থাকিত। অপরাধী সন্দেহে যাহাদিগকে গ্রেপ্তার করা হইত তিনি তাহাদিগকে বিচারার্থ চালান দিয়াই কর্তব্য শেষ করিতেন। আলোচ্য হত্যাকাণ্ডের তদন্ত সম্বন্ধে তিনি যে সকল কাগজপত্র পাইয়াছিলেন তাহা পাঠ করিয়া তাহার কেরানিকে ফেরত দিলেন বটে, কিন্তু তৎসম্বন্ধে কি আদেশ দিবেন তাহাই ভাবিতে লাগিলেন। ইমাম বক্সের বিরুদ্ধে যে সকল প্রমাণ সংগৃহীত হইয়াছিল তাহা তাহার কিরূপ প্রতিকূল ইহা তাহার বুঝিতে বিলম্ব হয় নাই, কিন্তু কিছুকাল চিন্তা করিয়া তাহার ধারণা হইল এই সকল অকাট্য প্রমাণের অন্তরালে যে গভীর রহস্য সংগুপ্ত আছে দারোগা মোহাম্মদ আলী তাহার মর্ম বুঝিতে পারে নাই। সংগৃহীত প্রমাণগুলির উপর নির্ভর করিয়া সে ইমাম বক্সকেই বৃদ্ধ রামপ্রসাদের হত্যাকারী বলিয়া সিদ্ধান্ত করিয়াছে। এইরূপ চিন্তার পর রেনল্ডস সমগ্র ফাইলটি পুনঃগ্রহণ করিয়া তাহার আদ্যপান্ত অত্যন্ত সতর্কভাবে আর একবার পাঠ করিলেন এবং আসামির বিরুদ্ধে আরোপিত প্রমাণগুলি কিভাবে সংগৃহীত হইয়াছিল তাহা মনে মনে আলোচনা করিলেন।
তাহার ধারণা হইল সাব ইন্সপেক্টর এই সকল প্রমাণে নির্ভর করিয়া প্রতারিত হইয়াছে। প্রকৃত রহস্যভেদ করিয়া সত্য নির্ণয় করা তাহার অসাধ্য হইয়াছিল। রেনল্ডস সাব ইন্সপেক্টরের রিপোর্ট পুনর্বার পাঠ করিয়া তাহার কেরানিকে উত্তেজিতভাবে বলিয়া উঠিলেন, সাব ইন্সপেক্টরকে লিখিয়া দাও, তাহার প্রেরিত রিপোর্টে তাহার নির্বুদ্ধিতারই পরিচয় পাওয়া গিয়াছে। সে ইংরেজিতে বিদ্যা না ফলাইয়া ভবিষ্যতে তাহার রিপোর্ট যেন উর্দুতে লিখিয়া পাঠায়। এই মামলা 1 সপ্তাহের জন্য মুলতুবি রাখিতে আদালতকে অনুরোধ করো। ইতিমধ্যে আমি অথবা ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ঘটনাস্থলে উপস্থিত হইয়া সরেজমিনে তদন্ত করিব এবং সাক্ষীগুলিকে পরীক্ষা করিব। আমি আজ অপরাহ্নে ক্লাবে যাইবার সময় জেলখানায় যাইব এবং আসামি ইমাম বক্স আত্মসমর্পণের জন্য কি বলিতে চাহে তাহা শুনিয়া লইব। সুপারিনটেন্ডেন্ট রেনল্ডস নির্দিষ্ট সময়ে জেলখানায় প্রবেশ করিলেন। আসামি ইমাম বক্স তখন জেলখানায় একটি নিভৃত কক্ষে পা গুটাইয়া বসিয়াছিল। অপরাহ্নে সূর্যালোক একটি বাতায়নের ভিতর দিয়া সেই কক্ষে প্রবেশ করিতেছিল। তাহার বিরুদ্ধে সংগৃহীত প্রমাণ সমূহের গুরুত্ব ইমাম বক্সের অজ্ঞাত ছিল না। এই জন্যই সে জীবনের আশা ত্যাগ করিয়াছিল। ভাগ্যে যাহা আছে ঘটিবে ভাবিয়া সে তখন সম্পূর্ণ নিশ্চেষ্ট। এই সময় পুলিশ সুপারিনটেন্ডেন্ট রেনল্ডসের আদেশে কারাকক্ষের দ্বার উদ্ঘাটিত হইলে ইমাম বক্স উঠিয়া দাঁড়াইয়া দ্বার প্রান্তে জেলারকে এবং তাহার কিছু দূরে একজন সাহেবকে দণ্ডায়মান দেখিল। সে তাহাদের উভয়কে সেলাম করিলে মিস্টার রেনল্ডস জেলারকে বলিলেন, আমি কে তাহা উহাকে জানাও। আমি উহাকে বাহিরের আঙিনায় লইয়া যাইতে চাই, যেখানে আমি উহার সহিত কোন কোন কথার আলোচনা করিব অন্য কেহ তাহা শুনিতে না পায়। এইরূপই আমার ইচ্ছা। আমার নিকট কোনো দেহরক্ষী থাকিবে না বটে, কিন্তু সেজন্য চিন্তার কোনো কারণ নাই। আমার আত্মরক্ষার শক্তি আছে। ইমাম বক্স পুলিশ সুপারিনটেন্ডেন্টকে শতপ্রবৃত্ত কোনো কথাই বলিল না। সে আত্মসমর্থনেরও চেষ্টা করিল না। মিস্টার রেনল্ডস বুঝিতে পারিলেন পুলিশকে সে আদৌ বিশ্বাস করে না। তাহার মুখে অবজ্ঞার ভাবই পরিস্ফুট হইল। মিস্টার রেনল্ডস তাহার মনের ভাব বুঝিতে পারিয়া তাহার সহিত সহানুভূতি ভরে আলাপ করিতে লাগিলেন। তিনি তাহাকে নির্বাক দেখিয়া বিন্দুমাত্র অসন্তোষ বা অধীনতা প্রকাশ না করিয়া তাহাকে বলিলেন, তুমি কয়েক বৎসর পূর্বে যে সকল দেওয়ানি মামলা করিয়াছিলে সেই সকল মামলার নথিপত্র আমি পড়িয়া দেখিয়াছি। রামপ্রসাদের পরিবারবর্গকে তুমি দেখিতে পারো না। আমার এই অনুমান কি সত্য নহে? পুলিশ সুপারিনটেন্ডেন্টের প্রশ্ন শুনিয়া ইমাম বক্স কোনো কথাই বলিল না। সে নত মস্তকে নির্বাকভাবে 2 পায়ের বুড়া আঙুল দিয়া মাটি খুঁড়িতে লাগিল। মিস্টার রেনল্ডস তাহাকে নির্বাক দেখিয়া পুনর্বার বলিলেন, তোমাদের শেষ মামলার বিচার 6 মাস পূর্বে শেষ হইয়াছে। হাকিম তোমার অনুকূলেই রায় দিয়াছিল। জলের দখলি সত্ত্ব তোমাতেই বর্তিয়াছিল। রামপ্রসাদ যে তাহার পর তোমার বিরুদ্ধে মামলা চালাইবে তাহার উপায় ছিল না। এ অবস্থায় এই নিরুপায় পরাজিত শত্রুর সহিত তোমার বিরোধ চালাইবার কি কারণ ছিল? ইমাম বক্স মাথা নাড়িয়া গম্ভীরভাবে বলিল, না, কোনো কারণ ছিল না। মিস্টার রেনল্ডস বলিলেন, দেখো ইমাম বক্স, এ পর্যন্ত তুমি যে সকল মামলা চালাইয়াছ প্রত্যেক মামলাতেই তুমি যথেষ্ট বুদ্ধির পরিচয় দিয়াছ। বোকামি করিয়া কোনো মামলা নষ্ট করো নাই। কিন্তু তোমার বিরুদ্ধে আরোপিত এই হত্যাকাণ্ডের অভিযোগে তুমি এরকম নির্বোধের মতো কাজ করিলে কেন? এই ব্যাপারে আমি তোমার বিন্দুমাত্র দূরদর্শিতার পরিচয় পাই নাই। লাঠিখানা যেখানে রাখিলে অতি সহজেই খুঁজিয়া পাওয়া যায়, সেখানে তাহা কি জন্য রাখিয়াছিলে? সেই লাঠি তো তোমারই, তোমার নয়? ইমাম বক্স বলিল, সাহেব, লাঠিখানা যে আমার, ইহা আমি অস্বীকার করিতে পারি না। গ্রামের বিস্তর লোক জানে ও লাঠি আমারই, কিন্তু আমার লাঠি হারাইয়াছিল এ কথা বলিলে কে তাহা বিশ্বাস করিত? রেনল্ডস বিস্মিতভাবে বলিলেন, তুমি বলিতেছ কি?
মামলার ফলাফল যে ওই লাঠির ওপরই নির্ভর করিতেছে। ইমাম বক্স বলিল, তা জানি সাহেব, দারোগা যখন আমার লাঠির সন্ধান করে তখন আমি তাহাকে জানাই আমার লাঠিখানা হারাইয়া গিয়াছে। এ কথা শুনিয়া দারোগা হাসিয়া বলিল, তোমার লাঠি হারাইয়াছে বলিতেছ, ইহার প্রমাণ নাই। পরে বুঝিতে পারি উহা কেহ চুরি করিয়াছিল, কিন্তু কে আমার কথা বিশ্বাস করিবে? এ কথা বলিয়াই বা ফল কি? রেনল্ডস বলিলেন, না, এ কথা বলিয়া কোনো ফল নাই সত্য, কিন্তু তুমি মুখ তুলিয়া অসংকোচে আমার মুখের দিকে চাহিয়া আবার ওই কথা বলিতে পারিবে? রামপ্রসাদ যে সময় মারা যায় সে সময় লাঠিখানা তোমার দখলে ছিল না, এ কথা বলিতে তোমার সাহস হইবে কি? ইমাম বক্স অকুণ্ঠিতভাবে তাহার এই আদেশ পালন করিল। সুপারিনটেন্ডেন্ট বলিলেন, উত্তম, এখন তুমি যাইতে পারো, আমি নিজেই এই সকল ব্যাপারের তদন্ত করিব। ইমাম বক্স তাহার ইঙ্গিতে প্রহরী কর্তৃক কারাকক্ষে নীত হইল। রেনল্ডস সংকল্প করিলেন তাহার বিরুদ্ধে যে সকল প্রমাণ মিথ্যাভাবে সাজাইয়া রাখা হইয়াছিল তিনি তাহার অসারতা প্রতিপন্ন করিবেন। মিস্টার রেনল্ডস পরদিন প্রভাতে অনুবীক্ষণের সাহায্যে লাঠিখানার প্রত্যেক অংশ সতর্কভাবে পরীক্ষা করিলেন। তাহার পর অঙ্গুলি চিহ্ন পরীক্ষককে জেরা করিলেন। তিনি লাঠিতে একটি বিশেষ চিহ্ন আবিষ্কারের চেষ্টা করিতেছিলেন। তাহার সেই চেষ্টা সফল হওয়ায় তিনি আনন্দিত হইলেন। অঙ্গুলি চিহ্ন পরীক্ষক তাহার উপদেশ শুনিয়া প্রস্থান করিল। জেলা পুলিশের সুপারিনটেন্ডেন্ট সরেজমিনে তদন্তে আসিতেছেন শুনিয়া পুলিশ সাব ইন্সপেক্টর মোহাম্মদ আলীর আনন্দ ও উৎসাহের সীমা রহিল না। সে হত্যাকাণ্ডের তদন্তে যে দক্ষতার পরিচয় দিয়াছিল তাহা তাহার উপরওয়ালার দৃষ্টি আকর্ষণ করিবে, তাহার শ্রম সফল হইবে, ইহা সে পূর্বে আশা করিতে পারে নাই। সে তাহার অফিস পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া খাতাপত্র সাজাইয়া রাখিল। পুলিশ সাহেব তদন্তে আসিয়া কোনো বিষয় কোনো ত্রুটি আবিষ্কার করিবেন তাহার উপায় রহিল না। দারোগা সাক্ষীগুলিকে ডাকাইয়া তাহাদিগকে শিখাইয়া পড়াইয়া ঠিক করিয়া রাখিল। কোন সাক্ষী কোন কথার পর কি বলিবে তাহা তাহারা মুখস্থ করিয়া রাখিল, কিন্তু এত আয়োজন পরিশ্রম সকলেই বিফল হইল। পুলিশ সুপারিনটেন্ডেন্ট তখন তদন্তে আসিলেন না। তিনি মামলা সম্পর্কীয় সকল লোককে কৌশলে গ্রাম হইতে সরাইয়া দিলেন। তাহার পর একদিন হঠাৎ একজন আরদালি সঙ্গে লইয়া সরেজমিনে তদন্ত করিতে আসিলেন এবং যেভাবে তদন্ত আরম্ভ করিলেন তাহা সম্পূর্ণ নতুন এবং দারোগার কল্পনাতীত। গ্রামের ব্যক্তিরা একটি অশ্বত্থ বৃক্ষের ছায়ায় পুলিশ সুপারিনটেন্ডেন্টকে ঘিরিয়া দাঁড়াইল বটে, কিন্তু কাহারও মুখ হইতে একটিও অনাবশ্যক কথা বাহির হইল না। সকলেই বুঝিয়াছিল অধিক কথা বলিলে হয়তো আদালতে সাক্ষ্য দিতে হইবে, কিন্তু সাক্ষ্য দিতে কাহারও ইচ্ছা ছিল না। তাহাদিগকে স্বল্পভাষী দেখিয়া মিস্টার রেনল্ডস খুশি হইলেন। অতঃপর মিস্টার রেনল্ডস গ্রামবাসীগণকে সঙ্গে লইয়া পূর্বোক্ত কূপের নিকট উপস্থিত হইলেন। গ্রামের বহু সাধারণ অধিবাসী ও বালক বালিকারা কৌতূহল ভরে তাহাদের অনুসরণ করিল। কূপটি বালুকাপূর্ণ মাঠের ভিতর অবস্থিত ছিল। একটি মেঠো পথ দিয়া তাহাদিগকে সেই কূপের নিকট গমন করিতে হইল। সকলে কূপ হইতে কিছু দূরে থাকিতে মিস্টার রেনল্ডস তাহাদিগকে সেই স্থানে অপেক্ষা করিতে আদেশ করিলেন। তাহার আদেশ অগ্রাহ্য করিয়া কেহই কূপের নিকট যাইতে সাহস করিল না। এবার রেনল্ডস তাহার আরদালিকে সঙ্গে লইয়া কূপের নিকট উপস্থিত হইলেন। আরদালির হাতে একটি ছোট পুটুলি ছিল। লোকগুলি দূরে দাঁড়াইয়া কৌতূহল ভরে তাহাদের কাজ লক্ষ্য করিতে লাগিল। কূপের নিকট অনেকগুলি পদচিহ্ন ছিল। অধিকাংশই স্ত্রীলোকের পদচিহ্ন বলিয়া মিস্টার রেনল্ডস ধারণা করিল। যে সকল পদচিহ্ন গ্রামের দিকে প্রসারিত ছিল মিস্টার রেনল্ডস সেগুলি লক্ষ্য না করিয়া কূপ হইতে প্রায় 100 গজ দূরে গমন করিয়া অর্ধচক্রাকারে তাহা ঘুরিয়া দেখিলেন।
সেখানে তিনি মানুষে চলিবার একটি পথ দেখিয়া মধ্যে মধ্যে থামিয়া তাহা পরীক্ষা করিতে লাগিল এবং একজন গ্রামবাসীকে আহ্বান করিয়া সেই পথের নিকট দাঁড়াইতে বলিলেন। তাহার পর তিনি তাহার আর্দালিকে সঙ্গে লইয়া কি দেখিতে দেখিতে সেই পথে অগ্রসর হইলেন। তাহার এরূপ করিবার উদ্দেশ্য কি গ্রামবাসীরা তাহা বুঝিতে না পারায় অস্ফুট স্বরে আলোচনা করিতে লাগিল। যে স্থানে 10-12 জন লোক দাঁড়াইয়াছিল, পুলিশ সুপারিনটেন্ডেন্টের আর্দালি সেই স্থানে আসিয়া 2টি সংকীর্ণ পথ সমান্তরাল ভাবে অবস্থিত দেখিয়া উত্তেজিত ভাবে চিৎকার করিয়া উঠিল। কিছু দূরে মাটি অত্যন্ত কঠিন থাকায় সেখানে পথ অদৃশ্য হইলেও তাহার পর নরম জমি ছিল, এজন্য পথটি পুনর্বার দৃষ্টিগোচর হইল। এই পথে খালি পায়ের চিহ্নগুলি সুস্পষ্ট রূপে দেখিতে পাওয়া গেল। স্পষ্টতই বুঝিতে পারা গেল উভয় পথের ব্যবধানে যে সংকীর্ণ স্থান ছিল তাহার উপর দিয়া কোনো ভারী দ্রব্য টানিয়া যাওয়া হইয়াছিল। রেনল্ডস তাহা লক্ষ্য করিয়া বলিলেন, আমি যাহা আশা করিয়াছিলাম এখানে তাহার অতিরিক্ত কিছু দেখিতেছি। এখন তোমরা কাজে লাগিয়া যাও, আগুন জ্বালো, আমি 2 জন ভদ্রলোক ডাকিয়া আনি। অতঃপর রন্ধনোপযোগী একটি পাত্র আনিত হইলে পূর্বোক্ত বান্ডিলে যে সকল দ্রব্য ছিল তাহা সেই পাত্রে ঢালিয়া দেওয়া হইল। অগ্নির উত্তাপে তাহা তরল পদার্থ সুপরিস্ফুট পদচিহ্নগুলির উপর ঢালিয়া দেওয়া হইল। কিছুকাল পরে তাহা শীতল হইলে জমিয়া কঠিন হইল, কিন্তু তাহা কঠিন হইবার পূর্বেই 2 জন সাক্ষীর স্বাক্ষরিত একখণ্ড কাগজ সেই পদার্থের উপরের অংশে বসাইয়া দেওয়া হইল। স্থায়ী প্রমাণ স্বরূপ শনাক্ত করিবার জন্যই এরূপ করা হইল। অতঃপর তাহাদের উপর হইতে ময়লাগুলি ধুইয়া ফেলিয়া সেই কঠিন পদার্থগুলি মাটি হইতে তুলিয়া লইয়া সতর্কতা সহকারে ঢাকিয়া রাখা হইল। এই কার্য শেষ হইলে রেনল্ডস তাহার অশ্বে আরোহণ করিয়া থানায় চলিলেন। এবার তিনি স্থির করিলেন সেই সকল পদচিহ্ন কাহাদের তাহাই তিনি আবিষ্কার করিবেন। কাহারা যে সন্দেহের পাত্র ইহা তিনি পূর্বেই অনুমান করিয়াছিলেন। যাহা হোক, মিস্টার রেনল্ডস যখন ফিরিয়া আসিল তখন বেলা প্রায় শেষ হইয়াছিল। সন্ধ্যার অন্ধকার গাঢ় হইবার পূর্বেই সকল কাজ শেষ করিবার জন্য রেনল্ডস ব্যগ্রভাবে ঘোড়া ছুটাইয়া আসিলেন। মোহাম্মদ আলী তৎপূর্বে তাহার লোকগুলিকে শ্রেণীবদ্ধভাবে দাঁড় করাইয়া রাখিয়াছিল। রেনল্ডস তাহাদের মুখের দিকে একবার চাহিয়া দেখিলেন। এ বিষয়ে তাহার আগ্রহ লক্ষিত হইল না। রেনল্ডস দারোগাকে জিজ্ঞাসা করিলেন, সাক্ষীরা এখনো এখানে হাজির আছে কি? উহাদিগকে ওভাবে আর দাঁড় করাইয়া রাখিবার প্রয়োজন নাই। এই মুহূর্তেই একজন কনস্টেবলকে মোম ও রজন আনিবার জন্য বাজারে পাঠাও। তাহার আদেশ শুনিয়া সাব ইন্সপেক্টর গভীর বিস্ময়ে নির্বাক হইয়া দাঁড়াইয়া রহিল। তাহার ভাবভঙ্গি দেখিয়া রেনল্ডস বলিলেন, আমার আদেশ তুমি শুনিতে পাইয়াছ কি? 1 সের মোম এবং 1 সের রজন আনাইতে হইবে, কিন্তু কনস্টেবলকে বলিয়া দাও সে যেন বিভিন্ন দোকান হইতে তাহা ক্রয় করে। তাহাকে তাড়াতাড়ি ফিরিয়া আসিতে বলিবে। মোহাম্মদ আলী একজন কনস্টেবলকে বাজারে পাঠাইবার জন্য ডাকিয়া আনিয়া তাহাকে জিজ্ঞাসা করিল, সাহেব মোম আর রজন লইয়া কি করিবেন? কনস্টেবল বলিল, খোদা মালুম, সাহেব যদি নিজের ইচ্ছায় তাহা না বলেন তাহা হইলে ও কথা তাহাকে জিজ্ঞাসা করা কি গোস্তাকি হইবে না? কনস্টেবল তাড়াতাড়ি বাজারে চলিয়া গেল। কয়েক মিনিট পরে রেনল্ডস বারান্দার টেবিলের নিকট বসিয়া পড়িয়া রুমাল দিয়া কপালের ঘাম মুছিতে মুছিতে দারোগা মোহাম্মদ আলীকে বলিলেন, মোহাম্মদ আলী, তুমি তোমার ডায়েরিতে লিখিয়াছ ইমাম বক্সের বাড়ি খানা তল্লাশির সময় তোমার নিকট আসামি স্বয়ং 2 জন সাক্ষী এবং চৌকিদার হাজির ছিল। সে সময় অন্য কোনো লোকও সেখানে উপস্থিত ছিল কি? মোহাম্মদ আলী বলিল, হ্যাঁ সাহেব, রামপ্রসাদের পুত্র প্রতাপ আমাদের সঙ্গে গিয়াছিল, ওই যে ওখানে এখন বসিয়া আছে। সে অদূরবর্তী একটি যুবককে লক্ষ্য করিয়া অঙ্গুলি প্রসারিত করিল। রেনল্ডস বলিলেন,
খানা তল্লাশির সময় কি সেই কার্যে কোনো রকম সে সাহায্য করিয়াছিল? মোহাম্মদ আলী তৎক্ষণাৎ বলিল, না সাহেব, খানা তল্লাশ সংক্রান্ত কোনো ব্যাপারে সে যোগদান করে নাই। আমাদের সঙ্গে যে চৌকিদার ছিল সে গোয়াল ঘরের চালের এলোমেলো ভাবের দিকে আমার দৃষ্টি আকর্ষণ করিয়াছিল। রেনল্ডস প্রশ্নসূচক দৃষ্টিতে চৌকিদারের মুখের দিকে চাহিলেন। চৌকিদার বলিল, হ্যাঁ হুজুর, প্রতাপ আমার সঙ্গে এই সকল কথার আলোচনা করিতে করিতে গোয়াল ঘরের চালের দিকে চাহিলে সেই দিকে আমারও নজর পড়িল। রেনল্ডস দারোগাকে বলিলেন, যে লাঠি পাওয়া গিয়াছিল সেই লাঠি তুমি ভিন্ন আর কেহই হাত দিয়া স্পর্শ করে নাই। এ বিষয়ে তুমি কি সতর্ক ছিলে মোহাম্মদ আলী? মোহাম্মদ আলী বলিল, হ্যাঁ সাহেব, ইহা আমি হলপ করিয়া বলিতে পারি। আমি নিজের হাতে তাহা টানিয়া বাহির করি এবং সেই সময় তাহাতে রক্তের দাগ দেখিতে পাই। তাহার পর সেই লাঠি আর কেহ স্পর্শ করে নাই। রেনল্ডস ক্ষণকাল চিন্তা করিয়া বলিলেন, তুমি নিজের হাতে তাহা টানিয়া বাহির করিয়াছিলে বলিলে, লাঠির মাথার দিকটা ধরিয়া টানিয়াছিলে না সরু দিকটা ধরিয়াছিলে? স্মরণ করিয়া ঠিক উত্তর দাও তো। মোহাম্মদ আলী ধাঁধায় পড়িয়া বলিল, লাঠিখানার পিতল চকচক করিতেছিল, তাহাতেই আমার দৃষ্টি আকৃষ্ট হয়। লাঠির অবশিষ্ট অংশ ঢাকা ছিল, আমি তাহার দুই মুড়া হাত দিয়া ধরিয়াছিলাম, উহার মধ্যস্থল স্পর্শ করি নাই। উহা দেখিয়াই আমার মনে হইয়াছিল উহাতে অঙ্গুলি চিহ্ন আছেই। রেনল্ডস বলিলেন, প্রতাপ কি করিল? উহা কি আসামেরই লাঠি বলিয়া শনাক্ত করিল? মোহাম্মদ আলী মাথা নাড়িয়া বলিল, না, সে তাহা করে নাই সাহেব, কিন্তু দুইজন সাক্ষী এবং যাহারা দ্বারের বাহিরে দাঁড়াইয়াছিল তাহারাও সকলে জানিত উহা ইমাম বক্সেরই লাঠি। তাছাড়া বিশেষজ্ঞেরও রিপোর্ট আছে স্যার। পুলিশ সুপারিনটেন্ডেন্ট তাহার কার্য তৎপরতায় সম্পূর্ণ নির্ভর করিতে পারিতেছেন না ভাবিয়া কণ্ঠস্বরে ক্ষোভের চিহ্ন লক্ষিত হইল। এই সকল অকাট্য প্রমাণ সত্ত্বেও সাহেব কোন পথে অগ্রসর হইয়াছেন, তাহার উদ্দেশ্যই বা কি, দারোগা নতমস্তকে দাঁড়াইয়া এই সকল কথা চিন্তা করিতে লাগিল। রেনল্ডস দারোগাকে বলিলেন, এক বালতি সূক্ষ্ম বালি আনাইয়া তাহা 1 ইঞ্চি পুরু করিয়া মাটিতে ছড়াইয়া দাও। এখন আমি কোনো সাক্ষীকে জেরা করিব না। উহাদের প্রত্যেকে কি সাক্ষ্য দিবে তাহা তোমার ঠিক জানা আছে মোহাম্মদ আলী। যাহারা লাঠি শনাক্ত করিয়াছিল তাহাদিগকে, চৌকিদারকে এবং প্রতাপকে ওই দল হইতে বাছিয়া লও। নামগুলি লিখিয়া সেইভাবে পরপর উহাদিগকে দাঁড় করাও। অন্য সকলে তফাতে অপেক্ষা করিতে পারে। রেনল্ডসের আদেশ অনুসারে 6 জন লোককে শ্রেণীবদ্ধভাবে স্থাপন করা হইল। পুলিশ সুপারিনটেন্ডেন্ট অতঃপর কি করিবেন তাহা কেহই বুঝিতে পারিল না। পুলিশের অন্যান্য কর্মচারীরা কিছু দূর দাঁড়াইয়া রেনল্ডসের কার্যপ্রণালী লক্ষ্য করিতে লাগিল। রেনল্ডসের আদেশে যে বালিগুলি ছড়াইয়া দেওয়া হইয়াছিল সেই দেখে তাহাদের দৃষ্টি আকৃষ্ট হইল। বালি আনিয়া ওইভাবে ছড়াইবার কারণ কেহই বুঝিতে পারিল না। মিস্টার রেনল্ডসের পকেট হইতে কাগজ জড়ানো পার্সেলটির এক অংশ বাহির হইয়া পড়িয়াছিল। তাহাই বা কোন কাজে লাগিবে তাহাও কেউ স্থির করিতে পারিল না। কিন্তু তাহাদিগকে দীর্ঘকাল অপেক্ষা করিতে হইল না, কারণ অতঃপর একজনের নাম ধরিয়া ডাক পড়িতেই উক্ত 6 জনের একজন সাড়া দিল। মিস্টার রেনল্ডস তাহাকে প্রসারিত বালুকা রাশির উপর দিয়া হাঁটিয়া যাইবার আদেশ করিলেন। সেই ব্যক্তি এই আদেশ পালন করিলে মিস্টার রেনল্ডস উঠিয়া গিয়া সেই ব্যক্তির পদচিহ্নের সহিত তাহার পকেট স্থিত পার্সেলের ছাঁচ সতর্কভাবে মিলাইয়া দেখিতে লাগিলেন। এই কার্য শেষ হইলে মিস্টার রেনল্ডস সেই সাক্ষীটিকে বিদায় দান করিয়া বালিগুলি সেই স্থান হইতে ঝাড়িয়া ফেলিতে আদেশ করিলেন। প্রসারিত বালুকা রাশি অপসারিত হইলে আবার বালি ছড়াইয়া দেওয়া হইল এবং দ্বিতীয় সাক্ষীকে তাহার উপর দিয়া পূর্ববৎ হাঁটিয়া যাইতে বলা হইল। সে এই আদেশ পালন করিলে তাহার পদচিহ্ন পূর্ববৎ তাহার পকেটের ছাঁচের সহিত তিনি মিলাইয়া দেখিলেন। অতঃপর তৃতীয় ব্যক্তির পালা।
সে ওইভাবে নতুন এক স্তর বালির উপর দিয়া হাঁটিয়া চলিয়া যাইবার পর মিস্টার রেনল্ডস অপেক্ষাকৃত দীর্ঘকাল সেই পদচিহ্নগুলি বিভিন্ন দিক হইতে সতর্কভাবে পরীক্ষা করিয়া তাহার পকেটস্থিত ছাঁচের সহিত মিলাইয়া দেখিতে লাগিলেন। তাহার পর তিনি মাথা তুলিয়া দারোগা মোহাম্মদ আলীর মুখের দিকে চাহিয়া বলিলেন, তুমি এই সাক্ষীর অঙ্গুলির ছাপ লইবে মোহাম্মদ আলী। আমি উহার 2 হাতের সকল অঙ্গুলির ছাপ চাই। এই কথা শুনিয়া দারোগা গভীর বিস্ময়ে মুখব্যাদান করিল, কিন্তু সুপারিনটেন্ডেন্টের আদেশের প্রতিবাদ করিবে তাহার সেরূপ সাহস ছিল না। তাহার আদেশ পালন না করিয়া তাহার নিষ্কৃতি ছিল না। সে তাহার আদেশ পালন করিতে যাইবে, সেই সময় মিস্টার রেনল্ডসের আর্দালি কার্যক্ষেত্রে উপস্থিত হইলে সে তাহার ইঙ্গিতে রন্ধনযোগ্য একটি হাঁড়ি লইয়া আসিল এবং বাজার হইতে যাহা কিনিয়া আনা হইয়াছিল তাহার বান্ডিল খুলিতে আরম্ভ করিল। তাহা পূর্ববৎ অগ্নিতে জাল দিয়া তরল হইলে মিস্টার রেনল্ডস স্বয়ং উত্তপ্ত তরল পদার্থ তৃতীয় ব্যক্তির পদচিহ্নের উপর ঢালিয়া দিলেন। যতক্ষণ তাহা শীতল না হইল ততক্ষণ তিনি অধীরভাবে প্রতীক্ষা করিলেন। শীতল হইলে বাদামি রঙের সেই পদার্থটি তুলিয়া লইলেন। তাহা তখন শক্ত হইয়া গিয়াছিল। তিনি তাহার ধুলা ময়লা ঝাড়িয়া খানিক জল আনিতে আদেশ করিলেন। 5-7 জন লোক জল আনিবার জন্য দৌড়াইয়া গেল, কিন্তু মিস্টার রেনল্ডসের পরীক্ষা তখনও শেষ হয় নাই। তিনি পুনর্বার বালি স্তর মুছিয়া সেখানে নূতন বালি ছড়াইয়া তাহার উপর দিয়া চতুর্থ সাক্ষীকে পরিচালিত করিলেন, কিন্তু অবিলম্বে তাহাকে বিদায় দান করা হইল। অতঃপর পঞ্চম সাক্ষীর পালা আসিল। সে ওইভাবে বালুকা স্তরের উপর দিয়া চলিয়া যাইবার পর প্রতাপই কেবল বাকি রহিল। প্রতাপ ওইভাবে বালির উপর দিয়া চলিয়া যাইবার পর রেনল্ডস উৎসাহ ভরে সোজা হইয়া বসিয়া তাহাকে ফিরিয়া আসিতে আদেশ করিলেন। তখন মোহাম্মদ আলী তাহার আঙুলের ছাপ লইবার জন্য তাহাকে টেবিলের নিকট লইয়া গেল। অতঃপর তাহার পদচিহ্ন গ্রহণের জন্য মোম ও রজন পূর্ববৎ অগ্নির উত্তাপে তরল করিয়া তাহার পদচিহ্নের উপর ঢালিয়া দেওয়া হইল। এইবার মিস্টার রেনল্ডস দারোগাকে বলিলেন, মোহাম্মদ আলী, তুমি তোমাদের স্কুলে অঙ্গুলি চিহ্ন সমূহ তুলনা করিতে শিখিয়াছিলে। তুমি অঙ্গুলি যে ছাপ লইয়াছ এইগুলির সহিত তাহাদের তুলনা করো। এই কথা বলিয়া তিনি একখানি লেফাফার ভিতর হইতে অঙ্গুলি চিহ্নিত কয়েকখানি ফটো বাহির করিয়া মোহাম্মদ আলীর হস্তে প্রদান করিলেন। তাহার পর সিগারেট মুখে গুজিয়া ধূমপান করিতে করিতে কৌতূহল ভরে দারোগার কাজ করিতে লাগিলেন। 5 মিনিট পরে মোহাম্মদ আলী রেনল্ডসের দিকে চাহিয়া দেখিতে পাইল তিনি 2টি পদচিহ্নের ছাঁচ পাশে রাখিয়া অন্যগুলি সরাইয়া ফেলিয়াছেন। দারোগা তাহাকে লক্ষ্য করিয়া অত্যন্ত বিব্রতভাবে বলিল, আমার ভুল হইতে পারে স্যার, কারণ আমি এ বিষয়ে তেমন অভিজ্ঞ নহি, কিন্তু আমার ধারণা আমি শেষ লোকটির যে সকল অঙ্গুলির ছাপ লইয়াছি তাহাদের মধ্যে প্রথম ও দ্বিতীয় অঙ্গুলির ছাপ এই ফটোর ছাপের সঙ্গে মিলিয়া গিয়াছে। রেনল্ডস জিজ্ঞাসা করিলেন, ডান হাতের না বা হাতের অঙ্গুলির ছাপ? দারোগা কহিল, ডান হাতের। কিন্তু আমি কি জিজ্ঞাসা করিতে পারি স্যার, হত্যাকাণ্ডের সহিত ইহার কি সম্বন্ধ? রেনল্ডস তাহার এই প্রশ্নে কর্ণপাত না করিয়া বলিলেন, এখন পদচিহ্নের এই ছাঁচগুলি মিলাইয়া দেখো। মোহাম্মদ আলী তাহা মিলাইয়া দেখিয়া বলিল, হ্যাঁ, ঠিক এই রকম বটে। এমনকি বুড়ো আঙুলের নিচে যে কাটা দাগটা আছে তাহা পর্যন্ত মিলিয়া গিয়াছে স্যার। আগাগোড়া মাপেরও কোনো পার্থক্য নাই। রেনল্ডস বলিলেন, এই সাক্ষীর কি নাম দেখিয়া রাখো, কিন্তু এখন কোনো কথা প্রকাশ করিও না। উহাদের প্রত্যেকেই এখানে আসুক, তখন আমি বলিব তোমার নিকট কি গোপন করা হইয়াছে। ইমাম বক্স যে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী নহে, এই বিষয়ে আমি নিঃসন্দেহ হইয়াছি। দারোগা বলিল, কিন্তু আমি যথাযোগ্য সম্মান সহকারেই আপনাকে জানাইতেছি, তাহার বিরুদ্ধে যে প্রমাণ পাওয়া গিয়াছে তাহা অকাট্য। সেই প্রমাণ খণ্ডন করা হয় নাই স্যার। রেনল্ডস অবিচলিত স্বরে বলিলেন,
কিন্তু তোমার মন সংকীর্ণ গণ্ডিতে আবদ্ধ থাকিয়া কার্যে ব্যাপৃত আছে মোহাম্মদ আলী। আমার ধারণা ছিল এ পর্যন্ত যাহা করা হইল তাহার ফলে সত্যের আলোকে তোমার মতো নির্বোধকেও রহস্যের অন্ধকারে পথ দেখাইতে পারিবে। এখন তুমি একটু বুদ্ধি খরচ করো দেখি। অতঃপর মিস্টার রেনল্ডস অন্য সকলের দিকে চাহিয়া উত্তেজিত স্বরে আদেশ করিলেন, রামপ্রসাদের পুত্র প্রতাপ, তুমি উঠিয়া আমার কাছে আসিয়া দাঁড়াও। তোমাকে আমার কোনো কোনো কথা বলিবার আছে। অন্য যাহারা এখানে হাজির আছে তাহারাও আমার কথা শুনিতে পারে, কিন্তু আমার কথাগুলি বলিতে আরম্ভ করিবার পূর্বে আমি আর একটি ল্যাম্প চাই। তাহা উঁচু করিয়া ধরিতে হইবে, যেন আমি প্রতাপের মুখ সুস্পষ্ট রূপে দেখিতে পাই। পুলিশ সুপারিনটেন্ডেন্টের আদেশ শুনিয়া প্রতাপ অনিচ্ছার সহিত উঠিয়া আসিয়া তাহার সম্মুখে দণ্ডায়মান হইল। ল্যাম্পের আলোক তাহার মুখের উপর পড়িল এবং সেই আলোকে তাহার পশ্চাৎস্থিত অন্যান্য লোকগুলিকেও দেখিতে পাওয়া গেল। একজন কনস্টেবল বারান্দার ধারে দাঁড়াইয়া হ্যারিকেন লণ্ঠনটা প্রসারিত হস্তে উঁচু করিয়া ধরিয়া রহিল। দারোগা মোহাম্মদ আলী পুলিশ সুপারিনটেন্ডেন্টের কিঞ্চিত পশ্চাতে বসিয়াছিল। তাহার মুখে ভয় ও দুশ্চিন্তা পরিস্ফুট। প্রকৃত ব্যাপার কি তাহা সে তখনও বুঝিতে পারে নাই। রেনল্ডস তাহার মুখ হইতে অর্ধদগ্ধ সিগারেটটা বাহির করিয়া লইলেন। দর্শকগণ স্তব্ধভাবে প্রতীক্ষা করিতে লাগিল। তাহার পর রেনল্ডসকে তীব্র দৃষ্টিতে সকলের মুখের দিকে চাহিতে দেখিয়া ভয় সকলেরই মুখ শুকাইয়া গেল। তাহাদের বুক কাঁপিতে লাগিল। প্রকৃত ব্যাপার কি তাহা কেহই বুঝিতে পারিল না, কিন্তু প্রত্যেকেরই আশঙ্কা হইল তাহাকে এই হত্যাকাণ্ডের জন্য জবাবদিহি করিতে হইবে। সুপারিনটেন্ডেন্ট হ্যারিকেন লণ্ঠনের অস্ফুট আলোকে অদূরে দণ্ডায়মান প্রত্যেক ব্যক্তির মুখ একে একে দেখিতে লাগলেন। অবশেষে তাহার দৃষ্টি সোপানের উপর দণ্ডায়মান প্রতাপের মুখের ওপর সন্নিবিষ্ট হইল। রেনল্ডস তাহাকে লক্ষ্য করিয়া অচঞ্চল স্বরে বলিতে লাগিলেন, প্রতাপ, যে ব্যক্তির মৃত্যু হইয়াছে সে তোমার পিতা, এবং যে ব্যক্তি তোমার পিতার হত্যাকারী বলিয়া অভিযুক্ত হইয়াছে সে তোমার শত্রু, তোমাদের সমগ্র পরিবারেরই শত্রু। এ কথা কি সত্য নহে? তোমরা পরস্পরকে দীর্ঘকাল হইতে শত্রুবোধে ঘৃণা করিয়া আসিতেছ। এই ঘৃণার কথা তোমাদের কাহারও অজ্ঞাত নহে। তোমরা যে সকল মামলা করিয়া আসিয়াছ সে সকল মামলার নথিপত্রেও ইহার সুস্পষ্ট উল্লেখ আছে। জলের দখলি সত্ত্ব লইয়া যে মামলা হইয়াছিল সেই মামলায় আদালতের বিচারে তোমাদের পরাজয় হইয়াছিল এবং তোমাদের বিরুদ্ধে রায় প্রকাশিত হইয়াছিল। তুমি এবং তোমার আত্মীয়গণ সেই মামলার আপিলে কোনো সুফলের আশা না থাকায় ইমাম বক্সের অত্যাচার হইতে নিষ্কৃতি লাভের কি উপায় থাকিতে পারে তৎসম্বন্ধে পরামর্শ করিয়াছিলে। সেই গ্রামের ভিতর দিয়া যাইবার সময় তোমাদিগকে দেখিতে পাইলে তোমাদের পরাজয়ের জন্য ঠাট্টা বিদ্রুপ করিত, তোমাদিগকে খেপাইয়া তুলিত, কিন্তু তোমরা ইহার প্রতিকারের কোনো উপায় স্থির করিতে পারিতে না, এবং পাছে তোমাদিগকে সন্দেহ করা হয় এই ভয়ে প্রতিহিংসা বৃত্তি চরিতার্থ করিতে পারিত না। অবশেষে তোমরা ভাবিয়া দেখিলে এখানকার থানার দারোগাটি অদূরদর্শী ছোকরা কর্মচারী, তাহার চক্ষুতে ধুলা নিক্ষেপ করা সহজ হইবে। এইরূপ চিন্তার সঙ্গে সঙ্গেই তোমাদের বাড়িতে তোমার যে বুড়া বাপ ছিল তাহার অবস্থার কথা তোমার স্মরণ হইল। তুমি ভাবিয়া দেখিলে অক্ষম বৃদ্ধ এখন আর লাঙল বা গরুর গাড়ি চালাইতে পারে না। সে এখন সম্পূর্ণ অকর্মণ্য। বৃদ্ধকে কাজে লাগাইবার জন্য তোমার আগ্রহ হইল। শয়তান তোমার কানে কানে বলিল, এই বুড়াকে সরাইয়া দিলে কোনো ক্ষতি নাই, তাহার দ্বারাই তোমার কার্যসিদ্ধি হইবে। কিন্তু এজন্য পথ প্রস্তুত করিতে হইবে, সুতরাং তোমাকে সুযোগের প্রতীক্ষা করিতে হইল। অবশেষে সেই সুযোগ আসিল। ইমাম বক্সের লাঠিখানা চুরি করিবার সুবিধা হইল। এই লাঠি চুরি করিয়াও তোমাকে কান খাড়া করিয়া প্রতীক্ষা করিতে হইল, কারণ ইমাম বক্স তাহার লাঠি চুরি যাওয়া সম্বন্ধে গ্রামের লোকেদের কোনো কথা বলে কিনা তাহা জানা প্রয়োজন বলিয়াই তোমার ধারণা হইল।
লাঠি চোর বলিয়া তোমাকে সন্দেহ করা হয় কিনা তাহা জানিবার জন্য তুমি উৎসুক হইবে, ইহা তোমার পক্ষে সম্পূর্ণ স্বাভাবিক। কিন্তু ইমাম বক্স এ সম্বন্ধে উচ্চবাচ্য না করায় তোমার আশা পূর্ণ হইল। এই পর্যন্ত বলিয়া রেনল্ডস ক্ষণকালের জন্য নীরব রইলেন। প্রতাপ এ সকল কথা শুনিয়া স্তব্ধভাবে দাঁড়াইয়া রহিল। এই সময় কনস্টেবলটা হাত বদলাইয়া হ্যারিকেন লণ্ঠনটা অন্য হাতে লইল। মোহাম্মদ আলী অধীরভাবে এক হাঁটু অন্য হাঁটুর ওপর তুলিয়া বসিল। এইবার তাহার মনে হইতে লাগিল তদন্তকার্যে তাহাকে হয়তো প্রতারিত হইতে হইয়াছিল, কিন্তু তাহার অনুকূলে অকাট্য প্রমাণ বর্তমান, তাহা ব্যর্থ হইবার সম্ভাবনা কোথায়? মোহাম্মদ আলী ভাবিল, সাহেব অনুমানে নির্ভর করিয়াই ওই সকল কথা বলিয়াছেন। অনুমান কখনো প্রমাণের স্থান অধিকার করিতে পারে না, সুতরাং চিন্তার কোনো কারণ নাই বুঝিয়া সে গাঁট হইয়া বসিয়া রহিল। তার মুখে অবিশ্বাসের ক্ষীণ হাসি ফুটিয়া উঠিল। অন্যান্য লোকও ওইরূপই ভাবিতে লাগিল। মোহাম্মদ আলী আশ্বস্ত চিত্তে তাহাদের মুখের দিকে চাহিল, কিন্তু তাহাদের মুখ দেখিয়া নিশ্চিন্ত হইতে পারিল না। তাহারা বুঝিয়াছিল পুলিশ সুপারিনটেন্ডেন্ট দারোগা মোহাম্মদ আলী অপেক্ষা অনেক অধিক সংবাদ সংগ্রহ করিয়াছেন এবং তিনি সব প্রমাণ করিবারই ব্যবস্থা করিয়াছেন। তাহাদের অনুমান শেষ হইবার পূর্বেই রেনল্ডস প্রতাপকে সম্বোধন করিয়া বলিলেন, প্রতাপ, আমি অত্যন্ত বিস্মিত হইয়াছি যে তুমি হিন্দু হইয়াও তোমার বৃদ্ধ পিতা রামপ্রসাদকে তাহার নিদ্রিত অবস্থায় লাঠি মারিয়া হত্যা করিতে কুণ্ঠাবোধ করো নাই। হ্যাঁ, ওই লাঠি দিয়াই তাহাকে হত্যা করিয়া তোমার কোনো আত্মীয়ের সাহায্যে তাহার মৃতদেহ ওই কূপের নিকট টানিয়া লইয়া গিয়াছিলে। বালির উপর তোমার পায়ের ছাপ পাওয়া গিয়াছে, কিন্তু তোমাদেরই শত্রুই যে তোমার পিতাকে হত্যা করিয়াছে ইহার উপযুক্ত প্রমাণের প্রয়োজন হইবে বুঝিয়া তুমি তাহার সেই লাঠি তাহারই গোয়াল ঘরের চালে গুজিয়া রাখিয়াছিলে। তুমি জানিতে তাহা সহজেই খুঁজিয়া পাওয়া যাইবে। উহা যে তুমি সেখানে লুকাইয়া রাখিয়াছিলে তাহার প্রমাণেই যে সেই লাঠিতে রক্তের দাগের ভিতর তোমার 2টি অঙ্গুলির চিহ্ন পাওয়া গিয়াছে। এবার দারোগা মোহাম্মদ আলী বিস্ময় ভরে একটা হুঙ্কার দিয়া উঠিয়া দাঁড়াইল। রেনল্ডস তাহার বিস্ময়ের কারণ বুঝিতে পারিয়া অঙ্গুলি চিহ্নের ফটোর প্রতি তাহার দৃষ্টি আকর্ষণ করিয়া বলিলেন, এই অঙ্গুলি চিহ্নেরই উপর সব নির্ভর করিতেছে। অঙ্গুলি চিহ্নের বিশেষজ্ঞ উহা লক্ষ্য করে নাই। তোমাকে বেশি বেশি দোষী করিতে পারি না। অতঃপর রেনল্ডস প্রতাপকে সম্বোধন করিয়া বলিতে লাগিলেন, অপরাধী বলিয়া কাহাকে সন্দেহ করা হইবে তাহা তুমি ভালোই জানিতে। এজন্যই কাহারও বিরুদ্ধে প্রত্যক্ষ অভিযোগ করা তুমি আবশ্যক মনে করো নাই। যখন আসামির বাড়ি খানা তল্লাশ হয় তখন তুমি সেখানে হাজির ছিলে, কারণ তোমার আশঙ্কা হইয়াছিল লাঠিখানা সকলের দৃষ্টি এড়াইতেও পারে। উহা কোথায় লুকাইয়া রাখিয়াছিলে তাহা তোমার কৌশলেই ধরা পড়িলেও তুমি এরূপ চতুর যে লাঠিখানা নিজে শনাক্ত করো নাই। গ্রামের সকলেই জানিত উহা ইমাম বক্সেরই লাঠি, কিন্তু অতিরিক্ত সতর্ক হইয়াই তুমি ভুল করিয়াছ। আমার বয়স নিতান্ত অল্প নয়, কিন্তু তোমার মতো হীন প্রবৃত্তির ইতর মানুষ আমি জীবনে দেখি নাই। নিজের বাপকে হত্যা করিবার জন্য লাঠি তুলিতে তোমার হাত হইতে লাঠি খসিয়া পড়িল না? তোমার হাত আড়ষ্ট হইল না? ইহাই আশ্চর্য। রেনল্ডসের কথা শুনিয়া অন্যান্য লোক সেই পিতৃহন্তার ছায়া স্পর্শ করিতে ঘৃণা বোধ করিয়া দূরে সরিয়া দাঁড়াইল। রেনল্ডস উত্তেজিত স্বরে বলিলেন, ওরে পিতৃহন্তা, তোর আর কি বলিবার থাকিতে পারে? 2 বার প্রতাপের ওষ্ঠ কম্পিত হইল, কিন্তু তাহার মুখ হইতে কোনো কথা বাহির হইল না। অবশেষে সে হতাশভাবে বলিল, বাবা এজন্য আমাকে অনুমতি দিয়াছিল। রেনল্ডস তাহার দিকে অঙ্গুলি প্রসারিত করিয়া উত্তেজিত স্বরে বলিলেন, সে তাহাকে খুন করিবার জন্য তোমাকে অনুমতি দিয়াছিল? কি মিথ্যাবাদী! পিতৃহন্তা প্রতাপ চারিদিকে চাহিয়া তাহার সাক্ষীগণকে ঘৃণায় তাহার সংস্রব ত্যাগ করিতে দেখিয়া ক্ষুব্ধ স্বরে বলিল, হ্যাঁ, আমার বাপের আদেশপত্র আমার সঙ্গেই আছে। আমাদের মহাশত্রু ফাঁসিতে মরিবে এই আশায় বাবা স্বেচ্ছায় প্রাণ বিসর্জন করিয়াছে।
তাহার পীড়াপিড়িতে বাধ্য হইয়া তাহার আদেশ পালন করিয়াছি মাত্র। এই ফন্দি তাহার নিজেরই, এজন্য তাহার নিকট হইতে হুকুমনামা লিখিয়া লইয়া আমি এ কাজ করিয়াছি। পিতৃ আজ্ঞা কি করিয়া অগ্রাহ্য করি? এই কথা বলিয়া প্রতাপ তাহার পাকড়ির মুড়া হইতে একখান চিরকুট খুলিয়া তাহার রেনল্ডসের হস্তে অর্পণ করিল। রেনল্ডস প্রতাপের পিতা রামপ্রসাদের স্বহস্ত লিখিত সেই আদেশ লিপি পাঠে স্তম্ভিত রহিলেন। তিনি জানিতেন অনেকে ক্রোধ ভরে শত্রুর মাথায় লাঠি মারিয়া তাহাকে হত্যা করিয়া প্রাণদণ্ডে দণ্ডিত হয়, কিন্তু কোনো ব্যক্তি শত্রুকে প্রাণদণ্ডে দণ্ডিত করিবার জন্য নিজে লাঠি খাইয়া প্রাণ বিসর্জন করে? এরূপ দৃষ্টান্ত তিনি এই প্রথম দেখিলেন। অতঃপর প্রতাপের হাতে হাত করি আটিবার সময় সে দুঃখ করিয়া বলিল, বাবা অনর্থক মরিল। যাহাকে ফাঁসে লটকাইবার জন্য স্বেচ্ছায় প্রাণ দিল, তাহাকে তুমিও কৌশলে বাঁচাইয়া দিলে সাহেব। শেষে পিতৃহত্যার শাস্তি আমাকেই লইতে হইবে। এতক্ষণ আপনারা শুনলেন দীনেন্দ্র কুমার রায়ের লেখা গল্প অদ্ভুত প্রতিহিংসা। গল্পটি এবং আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন। আর আরও গল্প শুনতে গপ্পঝুলির পাশে থাকতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের কোনো গল্প পাঠের সাজেশন থাকলে অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। পরের গল্পটি শোনাতে আবার হাজির হব গপ্পঝুলি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন।